ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্রর প্রথম খণ্ড থেকে খুন খারাপি গল্পটি দ্বিতীয় পর্ব। তো চলুন বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আজকের পর্বটি। চেয়ারে বসে চা খেতে খেতে চারপাশে তাকালো অর্জুন। ওদিকে রাত্রে রান্নাবান্নার ব্যবস্থা চলছে। তিনকড়ির গলা সবাইকে ছাপিয়ে, বুনো গন্ধমাখা বাতাস বইছে তিরতিরিয়ে। দুটো বাঁদর খুব কাছের একটা নিচু ডালে বসে ওদের দিকে এমন ভঙ্গিতে তাকিয়ে আছে যে অর্জুনের হাসি পেয়ে গেল। সঙ্গে কিছু খাবার নেই, না হলে ওদের দেওয়া যেত। তারপর কথাটা মনে পড়তেই ঘাড় ঘুরিয়ে সে দেখে নিল ধারে কাছে কেউ নেই। সন্তর্পণে পকেট থেকে প্যাকেটটা বার করলো অর্জুন। সাধারণ সিগারেটের প্যাকেটটা খুলতেই ভেতরের কাগজে চোখটা আটকে গেল। গোটা গোটা অক্ষরে লেখা আছে, রাত 1টায় গানটা খাড়া রেখো। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো অর্জুন। এ তো রীতিমতো রহস্য উপন্যাস। কেউ কি এই নির্দেশ দিয়েছে তিনকড়িকে? হঠাৎ মনে হলো কাল থেকে তিনকড়ি স্রেফ গায়ে পড়ে ওর সঙ্গে হয়তো ভাব জমিয়েছে। উপকার করেছে যাতে অর্জুনের বিশ্বস্ত হওয়া যায়। কেউ কি ওকে এ ব্যাপারে কাজে লাগাচ্ছে? প্যাকেটটা পকেটে রেখে উঠতে যাবে এমন সময় তিনকড়ি হন্তদন্ত হয়ে উদয় হলো। বাঁদরগুলোর বাঁদরামির তো একটা সীমা আছে নাকি? অর্জুনের চোয়াল শক্ত হলো। মানে? ব্যাটারা রান্নার কিছু বোঝে না, তবু আমার অর্ডার শুনবে না। ঝাল আমার একদম সহ্য হয় না, তবুও গাদা গুচ্ছের লঙ্কা ঢালছে। তিনকড়ি যেন প্রতিবাদ করল। অর্জুন লোকটার মুখের দিকে এবারে ভালো করে তাকালো। তারপর বলল, আমি ড্রাইভারকে বলছি আপনাকে মেছুয়া পুলে ছেড়ে আসতে। ওখান থেকে আপনি হেঁটেই ফিরে যেতে পারবেন। মানে? ঝাল যখন সহ্য হচ্ছে না তখন আপনার না থাকাই ভালো। তিনকড়ি খুব দ্রুত নার্ভাস ভাবটা কাটিয়ে বলল, বেশ, তুমি যখন বলছো। তবে সন্ধে হয়ে এলো তো, আজকের রাতটা থাকতে দাও, কাল সকালেই চলে যাব। মাইরি বলছি। হঠাৎ অর্জুনের মন পরিবর্তিত হলো। ঠিক আছে, আজকের রাতটা সে না হয় লোকটার উপর লক্ষ্যই রাখবে। দেখাই যাক না মতলবখানা কি। সে নীরবে ঘাড় নাড়ল। বেশ। 7টার মধ্যে খাওয়া দাওয়া চুকিয়ে দিতে হলো। টুপটুপ করে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যের মুখ থেকেই। কিন্তু তার চেয়ে মারাত্মক হলো মশা। সত্যি চড়ুই পাখি সাইজের এক একটা। ফুল বসালে একেবারে প্রাণ বের হয়ে যাচ্ছে। তাঁবুতে ঢুকে দেখলো ফোল্ডিং টেবিলটা বিছানার পাশে টেনে আনা হয়েছে। তার উপর একটা হ্যারিকেন জ্বলছে এবং 4টে লাঠি মাটিতে কুঁচে তাতে গিট বাঁধা একটা ময়লা মশারি বেঁধে ক্যাম্প খাটকে ঘিরে রাখা হয়েছে। জঙ্গলে বোধহয় একটু ঠান্ডা পড়ে, আবার বৃষ্টির জন্যেও হতে পারে। অর্জুন যখন শোয়ার তোড়জোড় করছে তখন চতুর এলো। বৃষ্টিতে তো আগুন জ্বালানো যাবে না, কিন্তু মুশকিল হলো যে। অর্জুনের মনে পড়ল রাত্রে জঙ্গলে আগুন জ্বেলে রাখলে বন্য জন্তুরা দূরে থাকে। সে জিজ্ঞাসা করল, ভয়ের কিছু আছে কি? ভয় যে নেই বলি কি করে বলুন তো? হাতির পাল তো আসতেই পারে, আবার চিতারা আছে, দুটো বাঘও ঘোরে, হায়নাও আছে। আমি কি একজনকে 2 ঘন্টা করে পাহাড়ে দিতে বলবো বাবু? হ্যাঁ, তাই ভালো। তবে তিনকড়িকে পাহারা দিতে হবে না। আমিও তাই ভেবেছি বাবু। কেন? ও আর পাহারা দিতে বললে ঘুমোবে। ও একাই তো দুজনের ভাত খেয়েছে কি না। চতুর চলে গেলে তাঁবুর মুখ বন্ধ করে মশারির ভেতর ঢুকে গেল অর্জুন। ক্যাম্প খাটে শোয়ার অভিজ্ঞতা এই প্রথম। খাস জঙ্গলে সেটা মন্দ লাগছে না।
তিনকড়ির জন্য মনটা কেমন খুঁতখুত করছে। লোকটা সত্যিই রহস্যময়। হাত বাড়িয়ে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে বইটা টেনে নিল সে। বইটা চোখের সামনে রেখে সামান্য কান খাড়া করতেই অজস্র শব্দ শুনতে পেল সে। রাত্রির জঙ্গল শুধুই শব্দ করে যায় কেন? তবে এই শব্দগুলোর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। কোথাও হয়তো কোনো পাখি বিরক্তিতে চেঁচিয়ে উঠল। সেই শুনে একটা হায়না খানিক হেসে নিল। ঘড়ির দিকে তাকালো অর্জুন। 1টা বাজতে এখনো অনেক দেরি। তারপর ও কান পেতে শুনলে তাঁবুর চারপাশে কে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার জোরে নিঃশ্বাসের শব্দ বেশ শোনা যাচ্ছে তাঁবুর মধ্যে থেকে। চাঁদ হেলে পড়েছে। তাঁবুর বাইরে অন্ধকারই বেশি। জ্যোৎস্নাটুকু গাছের মগডালে উঠে গিয়েছে, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। হুড়মুড় করে একটা শব্দ হলো। গাছপালা ভেঙে একটা ভারী জানোয়ার হঠাৎ যেন ছুটে পালালো। বইটা চট করে বন্ধ করে কোমরে হাত রাখলো অর্জুন। রিভলভারটা বন্ধ করে সে উঠে বসলো ক্যাম্প খাটটার ওপর। হুড়মুড় করে নয়, খুব সতর্ক শব্দ একটা হয়েছে, যেটা জঙ্গলের নয়। কেউ যেন পা টিপে টিপে তাঁবুর কাছে আসছে। খানিকটা সময় ব্যয় করে অর্জুন সন্তর্পণে মাটিতে নামলো। তারপর টেবিলের ওপর রাখা টর্চটাকে তুলে নিঃশব্দে তাঁবুর দরজার কাছে এসে দাঁড়ালো। ডান হাতের মুঠোয় রিভলভারের বাঁটটায় কাঁপুনি লেগেছে। তাঁবুর দরজা ফাঁক করে বাইরে তাকালো সে। একেবারে ঘুটঘুটে অন্ধকার। আকাশে মেঘ থাকায় আলোর নামমাত্রও নেই। প্রথমে কিছুই নজরে এলো না, তারপর একটু একটু করে চোখ সয়ে নিতে লাগলো। অন্ধকারেরও একটা নিজস্ব আলো থাকে, সেই আলোটা একবার খুঁজে পেলে আর অসুবিধে হয় না। অর্জুন এবার গাছগুলোকে স্পষ্ট দেখতে পেল। টর্চের বোতাম টিপে সে বনের গায়ে আলো ফেলল। একটা সরু থেকে মোটা হয়ে যাওয়া আলোয় জঙ্গলটাকে খুঁজতে লাগলো সে। যার পাহারা দেবার কথা ছিল এখন, সে গেলটা কোথায়? আর এই সময় তার নজরে এলো হাতিটা। কুতকুতে চোখে তাকে দেখছে 20 ফুট দূরে দাঁড়িয়ে। সেই বাচ্চাটা। ওকে দেখে দুপা এগিয়ে এসে সুর নাড়তে লাগলো মজাদার ভঙ্গিতে। ঠিক তখনই পেছনের জঙ্গলে শব্দ হতেই বাচ্চাটা মুখ ঘুরিয়ে চোঁ চোঁ দৌড় দিল সেদিকে। অর্জুন সতর্ক ভঙ্গিতে কয়েক পা এগিয়ে যেতেই চাপা গলায় শুনতে পেল, উপরে উপরে উঠে এসো ভাই। হাতি দেখে যতটা না সে ভয় পেয়েছিল তার চেয়ে বেশি ঘাবড়ে গেল। চৌকিতে আলোটা ওপরের দিকে ফেলতেই একটা অদ্ভুত দৃশ্য নজরে এলো। তিনকড়ি হাত নেড়ে তাকে ইশারা করছে গাছে উঠতে। ও সারা শরীর কাপড়ে মোড়া, কিন্তু গাছের ডালের সঙ্গে বাঁধা। অর্জুন কোনো রকমে বলল, আপনি? আলো নিভাও, চটপট উঠে এসো, ওপরে কথা আছে। এত রাত্রে খামোখা গাছে উঠতে যাব কেন? ভাবার মুহূর্তে জঙ্গল ভাঙার শব্দ হলো। অনেক কষ্টে টানা হেঁচড়া করে সে উপরে উঠে এলে তিনকড়ি বলল, এই গুলতির মতো ডালটায় আরাম করে বসো, আর বসে চারপাশে তাকাও। অন্ধকারে প্রথমে ঠাউর করতে অসুবিধে হলো, কিন্তু তারপর আর বুঝতে বাকি রইল না। বিরাট একটা হাতির পাল তাদের তাঁবু ঘিরে ফেলেছে। ছোট ছোট পাহাড়ের মতো দেখতে লাগছে ওদের। একটু একটু করে ওরা বৃত্তটাকে ছোট করছে। ওরা যদি ইচ্ছে করে যে কোনো মুহূর্তে তাঁবু গুড়িয়ে দিতে পারে। দ্বিতীয় তাঁবুর মানুষগুলো একেবারে ঘুমে কাদা হয়ে রয়েছে, আক্রান্ত হলে টেরও পাবে না। অর্জুনের হঠাৎ তিনকড়ির কথা মনে পড়ল। আপনি এখানে কেন? তাঁবুতে হতে পারলাম না, সব কটার একেবারে
বাঘের মতো নাক ডাকে। খুব নিচু গলায় বলল তিনকড়ি। অর্জুন এমন অবাক কখনো হয়নি। স্রেফ নাক ডাকা সহ্য হয় না বলে কেউ যে গাছের ওপর উঠে বসতে পারে, কিন্তু এদিকে তো একটা কিছু করা দরকার। ওই হাতিগুলোকে তাড়াবার মতো অস্ত্র তার হাতে নেই, কিন্তু তাঁবুতে তো বোমা আছে। চিৎকার করে চতুরকে ডাকার জন্য মুখ খুলতেই তিনকড়ি বলল, কটা বাজে? কেন, একটা বেজে গেছে? না। অর্জুনের হাতের মুঠো সতর্ক হলো। সিগারেটের প্যাকেটটা বাজলেই হাতিরা চলে যাবে জঙ্গল ছেড়ে। আপনি জানলেন কি করে? জানি জানি, একটু বাদেই শব্দটা শুনতে পাবে, যেটার কথা লিখেছিলাম। এবার সত্যি চমকে উঠল অর্জুন। তাহলে তিনকড়ি প্যাকেটের গায়ে কথাগুলো লিখে তাকে দিয়েছে, কিন্তু হাতে না দিয়ে মাটিতে ফেলে দিল কেন? ঠিক এই সময় হাতিরা হঠাৎ চঞ্চল হয়ে উঠল। তিনকড়ি খপ করে অর্জুনের কবজি ধরে বলল, কানটা খাড়া রাখো। খুব মৃদু একটা শব্দ হচ্ছে, যেন মোটর সাইকেল চেপে অনেক দূরে কেউ ছুটে যাচ্ছে। কিন্তু তার একটা কাঁপুনি ছড়িয়ে পড়ছে জঙ্গলে। সঙ্গে সঙ্গে হাতিরা একটা জায়গায় জড়ো হলো, তারপর লম্বা লাইন করে চলে যেতে লাগলো উল্টো দিকে, একটার পেছনে একটা। ওরা চোখের আড়াল হয়ে গেলে তিনকড়ি বলল, এই যে এই শব্দটারই কথা বলছিলাম। কিন্তু কিসের শব্দ এটা? জানি না, শুধু জানি ওটা হলেই হাতিরা জঙ্গল থেকে বেরিয়ে যায়, তারপর ভোরের আলো ফুটলে আবার ফিরে আসে। এইসব কথা রেঞ্জারকে বলেননি কেন? বললে কে বিশ্বাস করবে? আমি তো পাগলা। বিশ্বাস না হয় ওই চতুরকেই জিজ্ঞাসা করে দেখো না। আচ্ছা বেশ, একটা কথা বলুন তো, মুখে না বলে আমাকে লিখে জানালেন কেন? তোমায় একটু পরীক্ষা করলাম তুমি সতর্ক কিনা। তাছাড়া মুখে কিছু বলা তো নিরাপদ নয়। এই যে আমরা কথা বলছি, অন্য কেউ শুনছে কিনা কে জানে। আচ্ছা যাও, এবারে গিয়ে শুয়ে পড়ো। সে কি, শব্দটা কোথায় হচ্ছে খোঁজ নেব না? কান পেতে শোনো, এখন আর হচ্ছে না। আর আমরা তো কালই চলে যাচ্ছি না, নাকি যাচ্ছি? না না, যাচ্ছি না। তারপর লাফ দিয়ে নিচে নামলো। কোমর থেকে টর্চ বের করে ও দ্বিতীয় তাঁবুটার দরজায় এসে দাঁড়ালো। চারজনে একেবারে আপাত মস্তক মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। সত্যি নাক ডাকছে জব্বর। নিজের টেন্টে ফিরে এসে মশারির ভেতর ঢুকে চোখ বন্ধ করতে গিয়েই কথাটা খেয়াল হলো। দ্বিতীয় টেন্টে চারজনের ঘুমন্ত শরীরের আদল দেখতে পেল কেন? ওখানে তো 5 জনের থাকার কথা। যদি পঞ্চম জন পাহারা দেবার জন্য না ঘুমোয়, তাহলে তাকে তো নজরে পড়তই। তাহলে পঞ্চম জন গেল কোথায়? সকালবেলায় জঙ্গলটাকে চমৎকার লাগলো। চাঁপা ফুলের মতো রোদ জমেছে গাছের মাথায়। ওদের তাঁবুর কাছে এখনো শিশির ভেজা ছায়া। চায়ের কাপ নিয়ে বসেছিল অর্জুন। এমন সময় চতুর এলো। বাবু, এখনই তো কাজ শুরু করবেন? হ্যাঁ, একজনকে রান্নাবান্নার জন্য এখানে রেখে যাও। না বাবু, কেউ একা থাকতে চাইছে না। কাল এখানে হাতি এসেছিল তো, সবাই বুঝতে পেরেছে আজ, তাই। এমন সময় তিনকড়ির গলা পাওয়া গেল। ঠিক আছে ঠিক আছে, আমি থাকছি। ডিমের ঝোল আর ভাত রেঁধে রাখবো। অর্জুন দেখল তিনকড়ি বিরাট মগে করে চা খাচ্ছে। কথাটা বোধ হয় চতুরের ঠিক পছন্দ হলো না। বাবু, পাগলাটাকে একা একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? থাক, ও বরং এইসব কাজই করুক। একটু বাদেই ওরা জিপ নিয়ে বেরিয়ে পড়ল। যেসব পরিচিত পথে হাতিরা জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে যায়, সেগুলোই চতুরের ভালো জানা।
তার দু একটা তো গতকালের যাওয়া আসায় আরও স্পষ্ট। এই রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে। না, কোনো দেওয়াল বা বেড় দিয়ে নয়। বিশেষজ্ঞরা মনে করেন হাতি বাঘকে সবচেয়ে বড় শত্রু মনে করে। বাঘ যে অঞ্চলে থাকে হাতি তার ধারের কাছেও ঘেঁষে না। অতএব এই হাতিগুলোকে বাঘের ভয় দেখাতে হবে। প্রীতম সিং যে টেন্ডার দিয়েছেন তা হলো হাতির কাছে বাঘের অস্তিত্ব প্রমাণ করার রসদ সংগ্রহ করে এইসব বনপথে ছড়িয়ে দেওয়া। কেরোসিনের টিনগুলো খোলা হলো। ওগুলো এয়ারটাইট রাখা হলেও শুকিয়ে এসেছে এর মধ্যেই। ব্যাপারটা জানা সত্ত্বেও গা ঘিন ঘিন ভাবটা এড়াতে পারছিল না অর্জুন। একটু দূরে দাঁড়িয়ে ও নির্দেশ দিতে লাগলো। কিভাবে বাঘের মল ছড়িয়ে দিতে হবে প্রীতম সিং ওকে বুঝিয়ে দিয়েছেন। এই মলের গন্ধ পেলে হাতি এই রাস্তায় কখনো পা রাখবে না। ওরা যদি উল্টো পথ বেয়ে জঙ্গলের আরও গভীরে ঢুকে যায় তবে তো রক্ষে। সেই সুযোগই নেওয়া হচ্ছে। কিন্তু শুধু এই খুঁটিমারি রেঞ্জ কেন? তরাইয়ে সর্বত্র হাতি জঙ্গল থেকে নানান কারণে বেরিয়ে আসছে। সব রাস্তা বন্ধ করার মতো ওই দ্রব্য যে পরিমাণে প্রয়োজন তত বাঘই নেই ভারতবর্ষে। তাছাড়া চিড়িয়াখানা থেকেই ওটা আনা সম্ভব। আর কটাই বা চিড়িয়াখানা আছে? 3টে কেরোসিনের টিন খালি হওয়া দেখতে দেখতে নিজেরই হাসি পেয়ে গেল। সে চাকরিটা পেয়েছে বটে, কিন্তু কত আজগুবি পথে সরকারের পয়সা জলে চলে যায়। যদি আজ দুপুরে বৃষ্টি হয় তাহলে কি সব বন্ডস্ট্রম হবে না? চতুর কোনো কাজই করছিল না। সে তো বন বিভাগের লোক। প্রীতম সিং এর কাজ সে করবে কেন? জিপের গায়ে হেলান দিয়ে সে নেপালিদের কাজ লক্ষ্য করছিল। হঠাৎ অর্জুন লক্ষ্য করল চতুরের কনুইয়ের ওপরে ব্যান্ডেজ। গতকাল তো সে ওটা লক্ষ্য করেনি। সে জিজ্ঞাসা করল, তোমার হাতে কি হয়েছে চতুর? চতুর যেন একটু হকচকিয়ে গেল। তারপর জোর করে হাসবার চেষ্টা করলো। ও কিছু না, আজ সকালে ওই গাছের ডাল লেগে একটু ছড়ে গেছে। অর্জুন আর কিছু বলল না, কিন্তু ওর বিশ্বাস হলো যে চতুর মিথ্যে কথা বলছে। কারণ এত ভালো ব্যান্ডেজ সঙ্গে নিয়ে ওরা জঙ্গলে আসেনি, এবং চতুরের মতো একজন সামান্য কর্মচারীর কাছে ওরকম ব্যান্ডেজ থাকাটাও একটু অস্বাভাবিক। তাহলে কি গত রাত্রে চতুরই তাঁবুতে ছিল না? মাথার উপর চনমনে রোদ জ্বললেও ঘোর গাছের ছায়া ওদের আড়ালেই রেখেছিল। আর মাত্র 2টি টিন বাকি রয়েছে। অর্জুন সেগুলোকে আজই খরচ করতে চাইল না। তাছাড়া খিদেও পেয়ে গিয়েছে বেশ। অর্জুন ওদের টেন্টে ফিরবার নির্দেশ দিল। গাছে গাছে অজস্র বাদর ছাড়া আর কোনো প্রাণী চোখে পড়ছে না। এমনকি আজও পাখিদের ডাক শুনতে পাচ্ছে না অর্জুন। চতুরকে কারণটা জিজ্ঞাসা করবে ভেবেও করল না। লোকটার সঙ্গে বেশি কথা বলতে আর ইচ্ছে করছে না। মাটির রাস্তায় প্রায় লাফাতে লাফাতে জিপটা ওদের নিয়ে চলছিল। পেছনে ক্যারিয়ারটা থাকায় আরও অসুবিধে হচ্ছে। একটা বাঁক ঘুরতেই ড্রাইভার চিৎকার করে ব্রেক কষতে জিপটা থরথরিয়ে কেঁপে উঠে থেমে গেল। সামনে তাকিয়ে অর্জুনের হৃৎপিণ্ড যেন এক লহমার জন্য অকেজো হয়ে গেল। একটা বিশাল মেটেরঙা হাতি ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। তার দুটো চোখ জিপের দিকে, কানটা একেবারে স্থির। এখন দূরত্ব 25 গজও হবে না। রাস্তাটা এমন যে কোনোভাবেই জিপটাকে ঘোরানো যাবে না। ক্যারিয়ার পিছনে নিয়ে তো ব্যাক করাও অসম্ভব। চতুর বলল, বোম বোম ফাটাবো বাবু? বোম? বোম এনেছো নাকি? হ্যাঁ বাবু, তিনু পাগলার কাছে ওগুলো না রেখে সঙ্গে এনেছি, ক্যারিয়ারে আছে। 2-3টে ফাটালেই ব্যাটা পালাবে। হাতিটা একেবারেই নড়ছে না, সরে যাওয়ারও কোনো গরজ নেই।
অর্জুন রিভলভারটাকে একবার ছুঁয়ে নিল। অত বড় জন্তুটার বিরুদ্ধে এটা কোনো কাজেই লাগবে না। সে ঘাড় নাড়তেই চতুর লাফিয়ে নিচে নেমে ক্যারিয়ারের দিকে ছুটে গেল। তারপর বাক্স ভেঙে দুটো বোমা বের করে জিপের সামনে এগিয়ে এলো। অর্জুন বলল, দেখো গায়ে যেন মেরো না, শুধু ভয় দেখাও। এটাই খালি শব্দ হয় বাবু, শব্দতেই বেটা ভয় পাবে। বলা মাত্রই একটা বোমা ফাটালো চতুর। প্রচন্ড শব্দ হতেই হাতিটা নড়ে উঠে এক পা পিছিয়ে গিয়ে মাথার উপর সুর তুলে চিৎকার করে উঠল। চতুরের বোধহয় সাহস বেড়ে গিয়েছিল। সে আরো একটু এগিয়ে দ্বিতীয় বোমাটা ফাটানো মাত্রই দৃশ্যটা চোখে পড়ল। দুপাশ থেকে আরো 4টে দাঁতাল হাতি জঙ্গল ভেঙে ছুটে আসছে জিপের দিকে। ড্রাইভার বলল, সাব ভাগিয়ে সাব। বলা মাত্র ওরা 6 জন জিপ থেকে লাফিয়ে নেমে পেছন দিকে ছুটতে শুরু করলো। কিন্তু ওদিকের জঙ্গলেও শব্দ হচ্ছে, তার মানে হাতিরা এই পথে লুকিয়ে অপেক্ষায় বসেছিল। হঠাৎ একটা রক্তহীন করা আর্তনাদ কানে আসতেই অর্জুন পেছন ফিরে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। চতুর বোধহয় দুপাশের হাতিদের অস্তিত্ব সম্পর্কে সচেতন ছিল না। অর্জুন দেখলো একটা দাঁতাল চতুরের শরীরটাকে সুঁড়ে জড়িয়ে শূন্যে তুলে জিপের গায়ে আছাড় মারল। চতুর কিন্তু তারপর আর একবারও আর্তনাদ করেনি। সঙ্গে সঙ্গে 3টে হাতি প্রায় একই সঙ্গে জিপটার ওপর পা তুলে ওটাকে দুমড়ে মুচড়ে ফেলতে লাগলো। চোখের সামনে এমন বিভৎস মৃত্যু এর আগে দেখেনি অর্জুন। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। চতুর যে বেঁচে নেই এটা তো নিশ্চিত, কিন্তু ওর শরীরটাকে পাওয়া যাবে কিনা কে জানে। হঠাৎ কাঁধে নরম ভিজে স্পর্শ এবং নিঃশ্বাস পেয়ে চমকে ঘুরে দাঁড়িয়ে অর্জুন একেবারে বরফ হয়ে গেল। প্রায় অর্ধবৃত্তাকারে হাতিরা ওকে ঘিরে ধরেছে। ওর ঠিক সামনেই সেই বাচ্চাটা দাঁড়িয়ে সুর নাড়ছে। বাচ্চাটার মুখ বেশ হাসি হাসি, যেন অর্জুনকে নিয়ে একটু খেলা করার মতলব ওর। সুরটা বারংবার সে অর্জুনের সামনে নাচাচ্ছে। একবার একটা গাছের ডাল ভেঙে এগিয়ে দিল। অর্জুন সেটা নিতেই বেশ চক্কর মেরে নিজের দলকে দেখে নিয়ে সুর দিয়ে অর্জুনকে ঠেলতে লাগলো। জীবনের বিন্দুমাত্র ভরসা নেই। অর্জুন পেছনে তাকালো। হাতির পাল অত্যন্ত সতর্ক চোখে তাদের দেখছে, যেন শিশুটিকে খেলা করতে দেওয়া চলে, কিন্তু সে যদি বিপদগ্রস্ত হয় তাহলে ওরা যে কোনো মুহূর্তেই তেড়ে আসবে। বাচ্চাটা সমানে অর্জুনকে সামনে ঠেলছে, যেন একটু এগিয়ে যেতে বলছে। একটু দ্বিধা করে অথবা মৃতের মতো অর্জুন সামনে হাঁটতে লাগলো। বাচ্চাটাও হাঁটছে পাশাপাশি, আর সকৌতুকে লেজ নাড়ছে। ভাঙা মোচড়ানো জিপটাকে ডিঙিয়ে অর্জুন প্রায় চোখ বন্ধ করে কয়েক পা এগিয়ে আসতেই সুরের টান অনুভব করলো। বাচ্চাটা যেন তাকে থামতে বলছে। সে দেখল 3টে বিশাল দাঁতাল ক্ষিপ্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে। এই 3টেই জিভ ভেঙেছে, চতুরকে মেরেছে। বাচ্চাটা হঠাৎ অর্জুনকে ছেড়ে তীর পায়ে দাঁতালদের দিকে এগিয়ে গেল। তারপর সুর দিয়ে ওদের একটু আদর করে আবার ফিরে এলো। অর্জুন দেখল দাঁতাল 3টের যেন মন পাল্টালো। ওরা রাস্তা থেকে সরে জঙ্গলের মধ্যে আলস্যে গা ছেড়ে দিল। বাচ্চাটার সঙ্গে আবার হাঁটতে শুরু করলো অর্জুন। বেশ কিছুটা যাওয়ার পর পেছনে একটা গর্জন উঠতেই বাচ্চাটা দাঁড়িয়ে গেল। অর্জুন ঘাড় ঘুরিয়ে দেখল অন্য হাতিদের আর দেখা যাচ্ছে না, কিন্তু মা হাতিটা পেছনে পেছনে অনেকটা এসে তার বাচ্চাটাকে ডাকছে।
আর একবার তার মাথায় সুর বুলিয়ে বাচ্চাটা মায়ের কাছে ফিরে যেতেই অর্জুন দৌড় শুরু করলো। ঘন্টা দুয়েক বাদে টলতে টলতে অর্জুন যখন তাঁবুর কাছে পৌঁছলো তখন সূর্য ঢলে পড়েছে। ওকে দেখে তিনকড়ি দৌড়ে এলো। অর্জুন এক পলক দেখে নিল, 4টে নেপালি তার অনেক আগেই পৌঁছে গেছে, অর্থাৎ ওরা প্রাণে বেঁচে ফিরতে পেরেছে। ওরা ওকে ধরাধরি করে ক্যাম্প খাটে শুইয়ে দিলে অর্জুনের মনে হলো এর চেয়ে আরাম বোধহয় পৃথিবীতে আর নেই। খানিক বাদে একটু সুস্থ হয়ে উঠে বসতেই তিনকড়ি বলল, খরগোশের মাংস কখনো খেয়েছ? আজ খাওয়াবো। ব্যাটাকে ধরে ফেললাম বলে ডিমে হাত দিতে হলো না। আজ আর স্নান টান করতে হবে না, মুখে জল দিয়ে পেট ভরে খেয়ে নাও। অর্জুন অপলকে তাকিয়ে থাকলো লোকটার দিকে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কিছু তো নিশ্চয়ই শুনেছে নেপালিদের মুখে, কিন্তু সেসব কথা কই একবারও তো জিজ্ঞাসা করলো না লোকটা। অদ্ভুত তো। সামান্য কিছু মুখে দিয়ে উঠে পড়ল সে। এখন আর খিদে নেই, শুধুই অবসাদ। চোখের সামনে লোকটা মরে গেল। আর একটু হলে তো সেও যেত। তার চেয়ে বড় চমক, বাচ্চা হাতিটা ওকে বাঁচালো। কিন্তু কেন? সেদিন রুটি খাইয়েছিল বলে? কুলিরাও বেশ ভয় পেয়ে গেছে। ওরা খেয়ে দিয়ে সামনে এসে বসল। তিনকড়ি এলো বেশ খানিক বাদে। এসে বলল, কয়ের কাটায় তো একটা খবর পাঠাতে হয়। অর্জুন মাথা নাড়ল। কথাটা সে ভেবেছে বটে, অন্তত চতুরের মৃতদেহের যা অবশিষ্ট আছে তার তো একটা গতি করা দরকার। কিন্তু এতখানি জঙ্গল ভেঙে কে যাবে? গেলে সবাই একসঙ্গেই যাবে। কথাটা বলতেই তিনকড়ি মাথা নাড়ল। কেঁপেছ নাকি? একটু বাদেই ঝুপ করে রাত্রি হয়ে যাবে। আজ আর কিছুই হবে না, কাল সকালে না হয় দেখা যাবে। একজন নেপালি হিন্দিতে বলল, কিন্তু আজকে রাত্রে তো হাতি আসতে পারে। না, আজ আর আসবে না, হেলে বাবুকে আর ছেড়ে দিত না। বাচ্চাদের মন বুঝলে, সব সময়ই ভালো। যত গোলমাল করি এই আমরা বুড়োরা। তা কি হয়েছিল বলো দেখি? অর্জুন সব কথা খুলে বলল। শুনে তিনকড়ি হাসল। বাপের বেতন দিয়েছে চতুর, বারবার ধান খাবে অথচ একবারও ফাঁদে পড়বে না, তা কি হয়? কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। কাল রাত্রেও ব্যাটা বেরিয়েছিল, কিন্তু আজ রাত্রে একটা হেস্ত নেস্ত করব, যদি তুমি রাজি থাকো। হেস্ত নেস্ত? কার সঙ্গে? সেটাই তো জানি না। আজ রাত্রে তাই একটু খুঁজতে হবে। কথা বলতে বলতে তিনকড়ি হঠাৎ এরকম হেয়ালি করতে বিরক্ত হলো অর্জুন। কিন্তু এই মানুষটি ছাড়া আপাতত তার যে কোনো গতি নেই, তাও তো ঠিক। তিনকড়ি উঠল। একবার স্পটে যেতে হয় আলো থাকতে থাকতে। স্পটে? নইলে তো রাত্রিরে চতুরের যেটুকু বাকি আছে তাও জানোয়ারের পেটে চলে যাবে। সেটা তো আর ঠিক হবে না। কিন্তু হাতিরা? দূর, হাতিরা কি মানুষের মতো এক জায়গায় বসে আড্ডা মারে? এতক্ষণে তারা কোথায় না কোথায় চলে গেছে। আপনি ডেড বডি এখানে নিয়ে আসবেন? আরে বাবা, একটা কিছু তো করা দরকার। তোমার গিয়ে কাজ নেই, একদিনেই যা ধকল গেল সারা জীবন মনে রাখবে। এই, তোরা 3 জন আমার সঙ্গে চল তো, আর একজন বাবুর সঙ্গে থাক। নেপালিদের দিকে তাকিয়ে তিনকড়ি হুকুম করলো। অর্জুন দেখলো বেচারারা মুখ চাওয়াচাই করছে। এই অবেলায় আর কেউ বিপদের মুখে যেতে চাইছে না, কিন্তু তিনকড়িও তো ছাড়বার পাত্র নয়। সে বকে ঝোঁকে আদর করে 3 জনকে নিয়ে রওনা হয়ে গেল তক্ষুনি।
গাছের মাথায় রোদ উঠে গেছে, একটানা ঝিঁচির শব্দটা এখন সয়ে গেছে। অর্জুন মনে মনে সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখার চেষ্টা করতে লাগলো। প্রথমত, ডুয়ার্সের সব জঙ্গল থেকে হাতিরা বেরিয়ে লোকালয়ের ওপর যে হামলা করছে, তা দুটো কারণ থাকতে পারে। হয় জঙ্গলে খাদ্যাভাব, আর নয় তাদের অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি। প্রীতম সিং এই অঞ্চলে যে কন্ট্রাক্ট পেয়েছেন, সেটা যদিও হাস্যকর, তবুও খুঁটি মারি দিয়ে না বেরিয়ে হাসি মারা বা গরু মারা দিয়ে হাতিদের বের হতে তো কোনো অসুবিধে নেই। অবশ্য যদি না সব অঞ্চলেই একসঙ্গে হাতি আটকানোর কাজ শুরু হয়। এসব নিয়ে মাথা ব্যথা করে অর্জুনের কোনো লাভ নেই। কিন্তু রহস্য হলো ওই রাত 1টা শব্দটা। কিসের ওটা? ওটা আরম্ভ হলেই হাতিরা দল বেঁধে জঙ্গল ছেড়ে যায় কেন? কাল রাত্রে চতুর এই গভীর জঙ্গলে কার সাথে দেখা করতে গিয়েছিল? তাহলে কি এই জঙ্গলে মাঝরাত্রিরে কেউ বা কারা আসা যাওয়া করে যাদের হাতিরা ভয় পায়? এমনকি পাখিরাও? কারণ এই বিশাল জঙ্গলে কোনো পাখি নেই। অন্য জঙ্গলে কি হচ্ছে কে জানে। কিন্তু এই রেঞ্জে যদি রাত্রে রহস্যটি সমাধান করা যায়, তাহলে হাতিদের আটকানো যেতে পারে। জঙ্গলে তো বনরক্ষী আছে, বিভিন্ন অঞ্চলে বিট অফিসার আছে। তারা কিছু টের পাচ্ছে না? তারা ওই শব্দটা শুনতে পায় না? অর্জুনের বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা মিলল না। ঠিক সেই সময় একটা হাউমাউ চিৎকার শুনে চমকে ঘুরে দাঁড়াতে অর্জুন একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। নেপালি ছেলেটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং দ্বিতীয় তাঁবুটি ঘিরে আগুনের শিখা উঠছে। অর্জুনের চোখের সামনে দাউ দাউ করে জ্বলে গেল তাঁবুটা। এক ছুটে নেপালিটির পাশে পৌঁছে তাকে টেনে তুলল অর্জুন। বেচারার জামার কয়েক জায়গায় পোড়া দাগ, চামড়ায় আগুন লাগেনি। বোকার মতো দৌড়দৌড়ি না করে গড়াগড়ি দিয়েছিল বলে রক্ষে। লোকটাকে ধাতস্থ করতে তার একটু সময় লাগলো। তাঁবুটা ছাই হয়ে গেলেও ভেতরের জিনিসপত্রে তখন সদ্যই আগুন লেগেছে। অর্জুন ছেলেটিকে নিয়ে যতটা পারলো সেগুলোকে বাঁচালো। আগুন নিভে যাওয়ার পর উৎকট ধোঁয়া বের হচ্ছে। অর্জুন নেপালিটিকে নিয়ে পড়ল। যা জানা গেল তা হলো সে নাকি তাঁবুর গায়ে হেলান দিয়ে হাতিদের কথা ভাবছিল। এমন সময় পিঠে নাকি গরম হলকা লাগে। তারপরেই জ্বলুনি শুরু হতেই সে গড়াগড়ি খায়। তার কাছে বিড়ি নেই, অতএব তার আগুন জ্বালানোর প্রশ্নই ওঠে না। দুপুরে রান্নার পর উনুন নিভিয়ে দিয়েছিল 3 কড়ি। সেখানে গিয়ে এক ফোঁটাও আগুন দেখতে পেল না অর্জুন। তাহলে তাঁবুতে আগুন লাগলো কি করে? ওরা কি দিন দুপুরে লণ্ঠন জ্বালিয়ে গিয়েছিল? উদ্ধার করা লণ্ঠনে হাত দিয়ে অর্জুন বুঝতে পারল অনেকক্ষণ তাতে আগুন পড়েনি। তাহলে বাইরের কেউ এসে আগুন দিয়েছে। কিন্তু এই গভীর জঙ্গলে আসবেটা কি? অর্জুনের শরীরটা শিরশির করে উঠল। একটু আগে যে কথা ভাবছিল তা কি কেউ টের পেয়ে গেছে? অর্জুন সতর্ক চোখে চারপাশে তাকালো। তারপর পকেট থেকে রিভলভারটা বের করে পুড়ে যাওয়া তাঁবুর পিছনে পায়ে পায়ে চলে এলো। ওকে এই ভঙ্গিতে দেখে নেপালিটিও বোধহয় আন্দাজ করে নিয়ে তার ভোজালির বাঁটে হাত রেখে সতর্ক ভঙ্গিতে অনুসরণ করল। তাঁবুর কিছুটা পরেই জঙ্গল। কেউ এসেছিল কিনা সেটা বোঝার উপায় নেই, কারণ ঘাসের ওপর পায়ের ছাপ নেই। এমনকি সামনে জঙ্গলটায়ও মানুষ যাওয়া আসার কোনো চিহ্ন নেই। অর্জুন আর একটু এগোলো। চক্রাকারে অনেকটা ঘুরেও কোনো হদিশ পেল না। শেষ পর্যন্ত যখন ক্লান্ত হয়ে ফিরে আসছে, তখন নেপালিটি একটা বুনো গাছের গোড়াকে ভোজালির এক কোপে কেটে দিল। শেকড় জাতীয় গাছ। অর্জুন বিশেষ লক্ষ্য করল না। পোড়া টেন্টের সামনে এসে কিন্তু গা ছমছম করতে লাগলো।
অর্জুনের মনে হতে লাগলো কেউ যেন সারাক্ষণ তাদের লক্ষ্য করে যাচ্ছে। সন্ধ্যের আগেই ফিরে এলো ওরা। চারজন কয়েকটা বাক্স বয়ে এনেছে, কিন্তু চতুরের শরীর দেখতে পেল না অর্জুন। সে কিছু প্রশ্ন করার আগেই তিনকড়ি ছুটে গেল পোড়া তাঁবুর কাছে। তারপর ইশারায় অর্জুনকে জিজ্ঞাসা করলো কি করে হয়েছে। অর্জুন সংক্ষেপে যতটা পারল ঘটনাটা বলল। তিনকড়ির মুখ এখন শক্ত, তার সঙ্গীরা একেবারে বিস্মিত। লম্বা লম্বা পা ফেলে তিনকড়ি পোড়া ছাইয়ের মধ্যে চলে গেল। তারপর হঠাৎই হাত বাড়িয়ে একটা গোলাকার দগ্ধ বস্তু তুলে ধরল। এইটে ছুঁড়ে পুড়িয়েছে। অর্জুন দেখলো ওটা দড়ির বলের মতো। ততক্ষণে নাকের কাছে তুলে ঘ্রাণ নিয়েছে তিনকড়ি। পেট্রোলে চুবানো ছিল। আশেপাশে কিছু দেখতে পাওনি? না তো, আমরা দুজনেই তো গিয়েছিলাম। সে নেপালি ছেলেটিকে দেখালো। নেপালি ছেলেটি তখন ঘাসের ওপর বসে কি একটা জিনিস উড়ুতে ঘষছে। অর্জুন দেখলো উড়ুটা অসম্ভব কালো। ওর হলদেটে শরীরের সঙ্গে যা কিনা খুবই বেমানান। কথাটা বলেই অর্জুনের খেয়াল হলো সে তো বলটাকে আগে দেখতে পায়নি। অতএব কিছু তো তার নজরের বাইরেও থাকতে পারে। যাগে, এসব ভেবে নিয়ে আর লাভ নেই। চতুরের কি হলো? সঙ্গে আনা যাবে না, একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একটা খুঁটের মতো আদল হয়ে গেছে শরীরটা। গাড়ির ভাঙা টিনফিন দিয়ে ঢেকে ঢুকে এলাম। তারপর একটু থেমে বলল, তোমার সঙ্গে একটু কথা আছে। বলুন। এখানে নয়, চলো ওই গাছটায় উঠে বসি। সে কি, খামোখা গাছে উঠবো কেন? এইরকম হেয়ালিতে আবার বিরক্ত হলো অর্জুন। দেওয়ালের যদি 10টা কান থাকে তো জঙ্গলের 100টা। ওপরে উঠলে তো শব্দ হাওয়ায় ভেসে যাবে। তাই ঠিক আছে, তোমার তাঁবুর ভেতরে তাহলে চলো। অর্জুন নেপালিদের লক্ষ্য করে বলল, তোমরা চারিদিকে একটু লক্ষ্য রেখো, আর খারাপ কিছু মনে হলেই আমাকে ডাকবে। তাঁবুতে ঢুকে অর্জুন দেখলো তিনকড়ি পকেট থেকে অনেকগুলো লালচে নোট বের করে টেবিলের উপর রাখছে। ওকে দেখে বলল, মোট 1,500 টাকা। বেটা 300 টাকা মাইনে পেত কিনা সন্দেহ, কিন্তু কোথায় পেলেন এত টাকা? চতুরের পকেটে। বডিটা গেছে, কিন্তু জামা কাপড় তো আর যায়নি। তবে এই টাকাগুলোতে বড্ড রক্ত লেগেছে, এই যা। টাকাগুলো ওর কাছে কি করে এলো? সেইটাই তো ভাবছি। এত টাকা পকেটে নিয়ে কেউ তো আর জঙ্গলে বেড়াতে আসে না। তাছাড়া ওর অবস্থা যে ভালো ছিল না সেটা তো আমি জানি। বড় গোলমাল লাগছে হে। লোভ মানুষের বড় শত্রু। তাহলে কেউ নিশ্চয়ই এখানে টাকা দিয়েছে ওকে। আলবাত। গত রাত্রে ও কিন্তু এখানে ছিল না। আজ আমি ওর হাতে একটা ব্যান্ডেজ দেখেছি। আবার আপনি এতগুলো নোট নিয়ে এলেন। আমার মনে হচ্ছে এসব খবর এখনই গয়ের কাঁটায় জানানো দরকার। চলুন, দল বেঁধে রওনা দিই। তিনকড়ি ওর মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। অর্জুনের বেশ অস্বস্তি হচ্ছিল। সে জিজ্ঞাসা করলো, কি হলো? তুমি দূরত্বটা জানো? এই রাত্রে পথ চিনে যেতে পারবে? বারবার তো আর তোমাকে ওই হাতির বাচ্চাটা বাঁচাতে আসবে না। তাছাড়া চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। ভেবেছিলাম যে তোমাকে কিছু জানাবো না, কিন্তু এখন আর চেপে রেখে কোনো লাভ নেই। তারপর আবার মাথা নাড়ল। না, এখন নয়, সময় এলেই তুমি সব জানতে পারবে। আজ রাত্রে আমাদের ঘুমোলে চলবে না। এই জঙ্গলের হাতিরা যাতে হুটপাট করে না বের হয় তার ব্যবস্থা আজই করতে হবে।
কথাগুলো এতটাই রহস্য মাখানো যে অর্জুনের চট করে মুখে কোনো কথাই এলো না। তারপর সে বলল, কিন্তু আমরা তো সিংজির চাকরি নিয়ে জঙ্গলে এসেছি, আমাদের যা যা করতে বলা হয়েছে তাই করব, অন্য ব্যাপারে নাক গুলিয়ে কি লাভ? আজ যারা তাঁবু জ্বালিয়েছে তারা যদি রাত্রে তোমাকে পুড়িয়ে মারে? শোনো ভাই, আক্রান্ত হওয়ার চেয়ে আক্রমণ করা প্রকৃত বুদ্ধিমানের কাজ। তুমি ভয় পাচ্ছ নাকি? রাতের খাওয়া খুব নমনম করেই সারা হলো। 3 কড়ি নেপালি 4 জনকে কি বুঝিয়েছে সেই জানে। ওরাও বেশ উত্তেজিত দেখাচ্ছে। কিন্তু সন্ধ্যের পর থেকেই আজ বেশ ফোঁটা ফোঁটা জল পড়ছে আকাশ ছুঁয়ে। খাওয়া দাওয়া সেরে ওরা সবাই কিছুক্ষণ অর্জুনের তাঁবুতে বসেছিল। যদিও সবাই মিলে একসঙ্গে বসে থাকাটা ঠিক অর্জুনের পছন্দ ছিল না, কিন্তু 3 কড়ি বলেছিল, না, এখন আর দুশ্চিন্তা নেই, ওটা হবে রাত গভীর হলেই। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের চেহারাটা পাল্টে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত সব শব্দ হচ্ছে চতুর্দিক থেকে। এত সব পতঙ্গ কিংবা প্রাণী যে ছড়িয়েছিল তা গত রাতেও বোঝা যায়নি। 3 কড়ি বলল, ঈশ্বর খুব সৎ মানুষ। অর্জুন চমকে উঠে জিজ্ঞাসা করল, হঠাৎ এই কথা মনে হলো কেন? না হলে বৃষ্টিটা নামতো না। বৃষ্টিটা আমাদের অনেক কিছু থেকে আড়াল করবে, তিনি আমাদের পক্ষেই আছেন। এই বৃষ্টি মাথায় করে বের হবেন নাকি? হালবাত, এই সুবর্ণ সুযোগ ছাড়া যায় নাকি? রাত 12টা নাগাদ ওরা তাঁবু ছেড়ে বের হলো। তিন করে একটা পলিথিনের প্যাকেটের ভেতর বেশ খানিকটা লবণ নিয়েছে। জল পড়লে নাকি চোখ কিলবিল করবে জঙ্গলে। কারো কাছেই বর্ষাতি নেই, অতএব ভিজতে ভিজতেই হাঁটা শুরু হলো। একটা সিঙ্গেল লাইন করে এগোচ্ছে ওরা। সবার আগে 3 কড়ি, তারপরে অর্জুন। তাঁবুটা যেমন ছিল সেই অবস্থাতেই রেখে আসা হয়েছে, এমনকি হ্যারিকেনটা পর্যন্ত নেভানো হয়নি। ঘুটঘুটে অন্ধকারে পা ফেলা খুবই মুশকিল। এর মধ্যে 3 বার হোঁচট খেয়ে পড়ে যেতে যেতে বেঁচে গেছে অর্জুন। অর্জুনের মনে হচ্ছিল আর কোনোদিনই হয়তো সে জলপাইগুড়িতে ফিরে যেতে পারবে না। এই জঙ্গলের আদিম অন্ধকারেই তাকে আমৃত্যু পড়ে থাকতে হবে। হঠাৎ সামনে সরসর শব্দ হতেই 3 কড়ি দাঁড়িয়ে পড়ল। আর একটু হলেই ওর সঙ্গে অর্জুনের ধাক্কা লাগতো। আসবার সময় অর্জুনের টর্চটা হাতিয়েছিল 3 কড়ি। একটু সময় দিয়ে হঠাৎ আলো ফেলল সে। সঙ্গে সঙ্গে শরীরটাকে দুলতে দেখল অর্জুন। একটা বিশাল গোখরো কাঁপতে কাঁপতে ফনা মেলছে। মাটি থেকে অনেকটা ওপরে উঠে এসেছে ওর শরীর। কুচকুচে কালো মুখটায় আলো পড়ায় বোধহয় বিস্ময়। অর্জুন চকিতে রিভলভার বের করতেই 3 কড়ি ওর হাত চেপে ধরল। না! অর্জুনের খুব রাগ হয়ে গেল। আর দেরি করলেই সাপটা এবারে ছোবল বসাবে। ওর পক্ষে 3 কড়িকে আঘাত করাই সবচেয়ে সুবিধে। কিন্তু পলক ফেলার আগেই একটা কাণ্ড হয়ে গেল। অর্জুনের মনে হলো কিছু একটা উড়ে গিয়ে সাপটার গলার কাছে আঘাত করতেই সেটা ঝুপ করে মাথা নামালো। আর তারপরে তড়িৎ বেগে ওর পেছনে দাঁড়ানো নেপালি ছেলেটি এগিয়ে গিয়ে সাপের লেজটা ধরে বন বন করে চরকির মতো ঘোরাতে লাগলো। 3 কড়ির হাত একটুও কাঁপেনি। সে টর্চটা জেলেই রেখেছিল। বেশ কয়েকবার ঘুরিয়ে সাপটাকে একটা গাছের ডালে বেশ কয়েকবার আছাড় মেরে ফেলে দিয়ে নিজের ভোজালিটা কুড়িয়ে নিল ছেলেটি। সাপের প্রায় অনেকটাই আগে উড়ে গিয়েছিল, এখন সেটা অনেকটা দড়ির মতো দেখাচ্ছে। অর্জুন দেখল নেপালি ছেলেটি নির্বিকার মুখে ঘাসে ভোজালি রক্তটা মুছে নিচ্ছে এবং তারপরেই তিড়িং বিড়িং করে লাফাতে থাকলো। 3 কড়ি প্যাকেট থেকে খানিকটা নুন তার পায়ে ঢেলে দিতে একটা টোপা কুলের মতো জোঁক ওর পা থেকে খসে পড়ল। অর্জুনের হাসি পেয়ে গেল।
যে কিনা সাক্ষাৎ মৃত্যুকে ভয় পায়নি, সে একটা যোগ দেখে কি কাণ্ডটাই না করলো। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে চলা শুরু করে চাপা গলায় তিনকড়ি বলল, চালালে সমস্ত বন জেনে যেত যে আমরা এদিকে এসেছি। এতক্ষণে কারণটা ধরতে পেরে অর্জুন মাথা নাড়ল। আপাদ মস্তক ভিজে সপ করছে, মাঝে মাঝে কাঁপুনিও আসছে। তিনকড়ি ফিসফিসিয়ে বলল, দারুণ রাত বুঝলে। দারুণটা যে ঠিক কি অর্থে সেটা অবশ্য অর্জুন বুঝতে পারল না। বৃষ্টির জন্যে সেটা নিশ্চয়ই আরামদায়ক অর্থে নয়, কিন্তু নেপালি চারজন একটু প্রতিবাদ করছে না কেন? ওরাও তো সমানই ভিজছে। ঠিক তখনই আওয়াজটা শুরু হলো। পায়ের তলার মাটিতে তীরে কাঁপুনি। খুব সজাগ না হলে অবশ্য বোঝা যায় না। তিনকড়ি ইশারায় সবাইকে থামতে বলল। তারপর কান খাড়া করে শব্দটাকে শুনতে লাগলো। অর্জুন বুঝতে পারলো যে গত রাতের চেয়ে আজ শব্দটা অনেকটাই স্পষ্ট। অর্থাৎ তারা শব্দটা যেখানেই হোক তার খুব কাছাকাছি চলে এসেছে। এই সময় দুরদার করে জঙ্গল ভাঙার শব্দ এলো। তিনকড়ি দ্রুত জরিপ করে নিয়ে বলল, সবাই সবাই গাছে উঠে পড়ো জলদি, নইলে প্রাণ যাবে কিন্তু। বলা যত সহজ, কাজটা করা তো তত সহজ নয়। কারণ গাছগুলো যথেষ্ট মোটা এবং শ্যাওলা, বৃষ্টির জলে ভিজে ভিজে আরো পিছিল হয়ে গেছে। কিন্তু তিনকড়ি যখন একটা নিচু ডাল ধরে শরীরটাকে বেঁকিয়ে সামান্য একটা ঝাঁকুনি দিয়ে ওপরে উঠে গেল, তখন হতভম্ব হয়ে পড়ল অর্জুন। খুব ভালো জিমন্যাস্টিক না হলে এরকম করা যায় না। ডালটায় উঠে হাত বাড়িয়ে অর্জুনকে ওপরে তুলে নিল তিনকড়ি। নেপালিরা অবশ্য এর মধ্যেই হাওয়া হয়ে গেছে। অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছে না অর্জুন। তবু তারই মধ্যে সে তিনকড়িকে জিজ্ঞাসা করলো, আপনি কে বলুন তো? চুপ! অর্জুন দেখল এক একটা অন্ধকারের পাহাড় বেশ ব্যস্ত হয়ে ওদের পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে সার দিয়ে, যেন দ্রুত জঙ্গল ছেড়ে চলে যেতে হবে ওদের। এই দলটায় সেই বাচ্চাটাকেও যেন আন্দাজ করতে পারলো অর্জুন। চলতে চলতে সে একটু অন্যদিকে মুখ ফেরাতে তার মা সুর দিয়ে লাইনে টেনে আনলো। ওরা চলে গেলে তিনকড়ি বলল, কি জল পড়ছে আর হাওয়াটা উল্টো দিকে, বুঝলে। কিন্তু ওরা তো আজ বের হতে পারবে না। কেন? বাহ, সারাটা সকাল আমরা যে ওদের পথে। তুমি পাগল নাকি? সেসব বৃষ্টিতে এতক্ষণে কাদা হয়ে গেছে। সরকারের পয়সা যেভাবে নষ্ট হচ্ছে না, দেখলে একেবারে গা জ্বলে যায়। কথাটা যে মিথ্যে নয় খানিক বাদেই বুঝতে পারলো অর্জুন, কারণ হাতিরা আর ফিরে এলো না। সুতরাং আজ সকালে যা করা হলো তা যে কোনো কাজেই লাগলো না সেটা সে বেশ বুঝল। বিশেষজ্ঞ যিনি, যার মাথায় এটি এসেছিল, অথবা প্রীতম সিং, এই খবরটা কি তারা জানতেন না? টুপটাপ করে সবাই গাছ থেকে নেমে পড়ল। নেপালিরাও চলে এলো পাশাপাশি। শব্দটা কোনো যন্ত্র থেকে বের হচ্ছে নাকি এক ধরনের পোকার পাখার ঘষ্টানি, চট করে ঠাহর করা মুশকিল। তিনকড়ি ওদের নিয়ে এগোতে থাকলো। এইখানে জায়গাটা আরো অন্ধকার, জঙ্গলটাও বেশ গভীর। পায়ে চলা পথ জঙ্গল একটা রেখেই দেয়, এখানে তো তাও নেই। তিনকড়ি একটু চিন্তা করলো, কিন্তু হঠাৎই আওয়াজটা থেমে গেছে এবং আশ্চর্য, এখানে ঝিঝিরাও ডাকছে না। আর তখনই তিনকড়ি সজাগ হয়ে গেল। বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ ছাপিয়েও যেন কিছু শুনতে পেয়েছে সে। উবু হয়ে বসে কিছু একটা করতেই খুব কাছের ঝোপে টুই করে একটা আওয়াজ উঠল, আর তারপরেই মাটিতে ছটফট করতে লাগলো ভারী কিছু।
মুহূর্তের মধ্যে ওখানে সব শান্ত। তিনকড়ি ইশারা করা মাত্র দুটো নেপালি ছেলে সন্তর্পণে ঢুকে গেল ঝোপের মধ্যে এবং পরক্ষণেই যাকে নিয়ে বেরিয়ে এলো তাকে একলা অন্ধকারে দেখলে বাঘ বলেই মনে হতো। বিরাট থ্যাবড়া মুখটায় টর্চের আলো ফেলেই নিভিয়ে দিল তিনকড়ি। তারপরে কুকুরটার গলা থেকে বকলস খুলে নিয়ে হাসল। একটা তো গেল, আর কটা আছে কে জানে। পোষা কুকুর? হ্যাঁ, বুলডগ। এ অঞ্চলে দেখিনি। ঠিক সেই সময় দূরে নাথুয়ার দিকে একটা ভারী শব্দ গড়িয়ে এলো। লরি জাতীয় কিছু একটা আসছে। গাড়িটা জঙ্গলের মধ্যে দিয়ে সিথির মতো পিচের রাস্তা দিয়ে ছুটে যেতে যেতে আচমকাই থেমে গেল। আর কোনো শব্দ নেই কোনোখানে। একটু বাদেই একটা শীষ বাজলো বৃষ্টির শব্দটাকে ছাপিয়ে। প্রথমেই খুব স্বাভাবিক স্বর, তারপরে একটু বিরক্তি। ওরা ততক্ষণে চারটে গাছের আড়ালে চলে এসেছে। শীষটা এগিয়েই আসছিল এবং অন্ধকারেও মূর্তিটাকে দেখতে পেল অর্জুন। ওটা যে মানুষের আদল তা বুঝতে অসুবিধে হয় না। এবার স্পষ্ট গলা কানে বাজল, টমি, টমি। সেই সময় ওপাশের জঙ্গল থেকে তিনটে মানুষ বেরিয়ে এলো আচমকাই। তাদের একজন এগিয়ে প্রথম লোকটিকে সেলাম করলে সে ইঙ্গিত করল। ওরা তিনজনই লোকটাকে ডিঙিয়ে কয়েক পা যেতেই যেন হঠাৎই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। প্রথম লোকটি কিন্তু তখনও দাঁড়িয়ে আবার শীষ দিচ্ছে। অর্জুন বুঝতে পারল যে কুকুরটাকেই ডাকছে ও। একটু বাদে একটা অদ্ভুত দৃশ্য নজরে এলো। লম্বা লম্বা গাছের শরীর মানুষেরা বয়ে নিয়ে যাচ্ছে বাইরে। অর্জুন গুনল যে সংখ্যায় ওরা 10 জন হবে। প্রায় আধ ঘন্টা ধরে এই নিয়ে যাওয়া চলল। এই সময় আরেকটি মানুষ যেন দৌড়েই সেখানে উদয় হলো। সাব সাব উন লোক ভাগ গিয়া। ভাগ গিয়া? লোকটির গলা থমথমে। हाँ साहब, तंबू में कोई नहीं है। चतुर? वो भी नहीं है साहब। मेरा कुत्ता भी नहीं आया, जरा ढूंढ के देखो। নতুন লোকটা শীষ দিতে দিতে জঙ্গলে ঢুকে গেল। তিনকড়ি বলল, পরের লট বেরিয়ে গেলেই আমরা অ্যাটাক করব। সেই মুহূর্তে আবার এক লট কাঠ বেরিয়ে গেল সামনে থেকে। এবার তিনকড়ি ওদের ইশারা করে গুঁড়ি মেরে এগোতে বলল। হাত 10 মধ্যে পৌঁছে যেতেই তিনকড়ি চিৎকার করে উঠল, হ্যান্ডস আপ! এক লহমায় অর্জুন বুঝতে পারল আপাদমস্তক বর্ষাতি ঢাকা মানুষটি একেবারে চমকে উঠেছে। কিন্তু তারপরেই সে পেছনে লাফালো। ততক্ষণে অর্জুনের পাশে দাঁড়ানো নেপালিটি হাতের কাজ সেরে ফেলেছে। লোকটির আর্তনাদ শোনা গেলেও সে যে অদৃশ্য হয়ে যাচ্ছে বোঝাই গেল। তিনকড়ি লাফিয়ে জায়গাটা ডিঙিয়ে কি একটা জিনিস চেপে ধরল। অর্জুন, তুমি একজনকে নিয়ে লরিটা আটকাও, আমরা এদিকটা দেখছি। অর্জুন দেখলো তিনকড়ি প্রাণপণে একটা বন্ধ হয়ে আসা ঢাকনা আটকাবার চেষ্টা করছে। বাকি 3 জন নেপালি ওর সঙ্গে হাত লাগালে অর্জুন চতুর্থ জনকে নিয়ে দৌড়লো যেদিকে কাঠ যাচ্ছিল সেই দিকে। জঙ্গলটা আচমকাই ফুরিয়ে গেল। ওরা দেখতে পেল লরিটাতে কাঠ প্রায় বোঝাই, কিন্তু চিৎকারটা শুনেই বোধহয় লোকগুলো হতভম্ব হয়ে গেছে। অর্জুন আর সময় নষ্ট করলো না, রিভলভার উঁচিয়ে বলল, সবাই সবাই হাত তুলে দাঁড়াও। লোকগুলো ভ্যাবা চাকা খেয়ে হাউমাউ করে উঠল, কিন্তু ততক্ষণে ড্রাইভার লরিটাকে চালু করে দিয়েছে। গাড়িটা গড়াতেই লোকগুলো তাতে লাফিয়ে উঠতে লাগলো।
জীবনে প্রথমবার রিভলভার চালালো অর্জুন। প্রথম গুলিটা কোন দিকে গেল সে নিজেই বুঝতে পারল না, কিন্তু দ্বিতীয়টি ছুটতেই বিকট শব্দ করে গাড়িটা থেমে গেল। তারপরে অদ্ভুত দৃশ্য দেখতে পেল ওরা। লোকগুলো গাড়ি বিকল দেখে লাফিয়ে নেমে চোঁ চোঁ করে দৌড়তে লাগলো সামনের দিকে। অর্জুনের সঙ্গী বলল, সাব ও লোক ভাগ রে। এরা যে সামান্য কর্মচারী তা তো বোঝাই যায়। অকারণে মানুষ খুন করতে একেবারেই ইচ্ছে হচ্ছিল না অর্জুনের। ওরা গাড়িটার কাছে গিয়ে বুঝতে পারলো যে টায়ারটা গেছে। অত ভার না থাকলে হয়তো চলে যেতেও পারত। লোকগুলো ক্রমশ চোখের আড়ালে চলে গেলে পিচের রাস্তা ছেড়ে ওরা আবার জঙ্গলে ফিরে এলো। বাইরে থেকে পথ আছে বলে বোঝা যায় না, কিন্তু সামান্য ভিতরে ঢুকলে ঠাউর করতে আর অসুবিধে হয় না। ওরা যখন নির্দিষ্ট জায়গাটির কাছে চলে এসেছে তখন কুকুর খুঁজতে যাওয়া লোকটিকে দেখতে পেল। বেচারা মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওদের পায়ের শব্দ পেয়ে ঠাউর করতে চাইল চেনে কিনা, কিন্তু তার আগেই নেপালি ছেলেটি ওকে কবজা করে ফেলেছে। মাটিতে চিৎ করে ফেলে ৩-৪ বার রদ্দা মারতেই বেচারা একেবারে অজ্ঞান হয়ে গেল, এবং তারপরই সেই শব্দটা আবার বেজে উঠল। অর্জুন এবার আরেকটু সামনে এগিয়ে যেতেই একেবারে হতভম্ব হয়ে গেল। মাটির নিচে আলো জ্বলছে, যেন হঠাৎই একটা গহ্বর তৈরি হয়েছে সেখানে। লোকটা এতক্ষণ বোধহয় এইটাই দেখছিল। সঙ্গীকে নিয়ে খুব সতর্কভাবে অর্জুন সেই গর্তে পা রাখল। সিঁড়ির ধাপের মতো জায়গায় পা ফেলে নিচে নেমে আসতেই সে চমকে গেল। যেন বিশাল ঘর সামনে, দুটো বাল্ব জ্বলছে সেখানে। তীরে আওয়াজটা এখন স্পষ্ট। ওটা যে জেনারেটরের সেটা বুঝতে অসুবিধে হচ্ছে না। ঘরটা একেবারে কাঠ বোঝাই। রিভলভার উঁচিয়ে খানিক এগোতেই স্পষ্ট গলা শুনতে পেল সে, ওটা নামিয়ে রাখো অর্জুন, আর কোনো ভয় নেই। তারপরেই দৃশ্যটা দেখতে পেল। থিনকড়ি একটা চেয়ারে বসে চুরুট খাচ্ছে, আর ৩ জন নেপালি তার সামনে বসা লোকটিকে ঘিরে দাঁড়িয়ে। এর মধ্যেই লোকটার হাতে ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। লোকটার মুখের দিকে তাকিয়ে চমকে উঠল অর্জুন। তার মাথাটা নিচের দিকে। লোকটা বলল, আমি ১ লক্ষ টাকা দিতে রাজি আছি, প্লিজ। থিনকড়ি উঠে দাঁড়ালো। তারপর অর্জুনের কাছে এসে বলল, তোমার হাতের অস্ত্রটার কোনো লাইসেন্স নেই, ওটা সঙ্গে না রাখাই ভালো। বলে রিভলভারটা নিয়ে বাকি গুলি বের করে পকেটে পুরে রাখল। তারপর হেসে বলল, যে শব্দটা হতো তা ওই জেনারেটরের। মাটির তলায় শব্দ করে হাতিদের ভয় পাইয়ে ইনি জঙ্গলের কাঠ কাটিয়ে চমৎকার স্টক করতেন। দুটো হাতির দাঁতও দেখতে পেলাম, সত্যি চমৎকার। অর্জুন বিশ্বাসই করতে পারছিল না। যার অত টাকা সেই সব করবে কেন? কিন্তু চোখের সামনে যা দেখছে সেটাও তো সত্যি। থিনকড়ি বলল, চোরাকাঠের সন্ধানে এসেছিলাম, হ্যাঁ 3 খোঁজ পেলাম। তুমি অবশ্য মাইনেটা পাবে না অর্জুন, তবে চেষ্টা করব যাতে একটা পুরস্কার সরকার তোমায় দেয়। হাতি আটকানোর টেন্ডারটা সবটাই টোপ, যার লোভ বেশি সেই গেলে, দেখছো তো? হঠাৎ অর্জুন জিজ্ঞাসা করল, আপনি কি? থিনকড়ি হাসল। তারপর পকেট থেকে একটা আইডেন্টিটি কার্ড বের করে তার সামনে ধরল। অমল সোম, বিশেষ গোয়েন্দা বিভাগ। অমল সোম বললেন, কাল সকাল অবধি আমাদের অপেক্ষা করতে হবে।
হাতিদের ফেরার আগে প্রীতম সিংকে নিয়ে বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে না। সকাল 6টায় রেঞ্জারের জিপ আমাদের নিতে আসবে। গয়ের কাটা থেকে যে গাড়িতে করে অমল সোম প্রীতম সিংকে নিয়ে জলপাইগুড়িতে যাচ্ছিলেন, অর্জুন সেইটাতেই ফিরছিল। আজ সারাটা সকাল খুব ঝামেলা গেছে। গত রাতের পরিশ্রম এবং উত্তেজনার পর এখন খুব শ্রান্ত লাগছে। অমল সোমের কাছে অর্জুন জেনেছে কি দীর্ঘ সময় কত অভিনয় করে তাকে অপেক্ষা করতে হয়েছে এই সুযোগের জন্য। অর্জুন যদি ওর সঙ্গে সহযোগিতা না করত, তাহলে হয়তো এই যাত্রায় এই রহস্য ভেদ করা যেতই না। তিনি কি করে এতটা জেনেছেন তা অবশ্য বলছিলেন না, শুধু অনবরত অর্জুনের প্রশংসা ওর মুখে। রেঞ্জারও নাকি গোড়া থেকেই সাহায্য করেছেন। পুলিশের জিপটা ছুটছিল। তিস্তার ব্রিজ দূরে দেখা যাচ্ছে। যতই হোক মনটা খারাপ হয়ে যাচ্ছিল অর্জুনের। প্রথম চাকরি করতে এসে তার আর কপালে সইল না। টাকাগুলো হাতে পেলে একটু কাজে দিত। যদিও অমল সোম বলেছেন যে রিওয়ার্ড সে পাবেই, তবুও হঠাৎ সোজা হয়ে বসল অর্জুন। সামনের সিটে ড্রাইভারের পাশে বন্দী প্রীতম সিং এবং অমল সোম, পেছনে 4 জন নেপালির সঙ্গে সে। কিন্তু তার নজর সেই নেপালিটির পায়ের দিকে। গত সন্ধ্যায় কত কুচকুচে কালো হয়েছিল চামড়াটা, কই এখন তো আর তেমন দেখাচ্ছে না। অনেক তো ফর্সা হয়ে এসেছে। সে হিন্দিতে জিজ্ঞাসা করলো, ওটা কি হয়েছে? ছেলেটি হলুদ দাঁত বের করে হাসলো। কালো হয়ে গিয়েছিল সাপ, ওই শেকড় 3 দিন ঘষলেই একেবারে পরিষ্কার হয়ে যায়। তোমার কাছে ওই শেকড় আছে? তার ঝোলা থেকে অনেকখানি বের করে সে দেখালো। আমাকে কিছু দেবে? ছেলেটি ঘাড় কাত করে অনেকটাই অর্জুনকে দিয়ে দিল। এই 4 জনই যে অমল সোমের লোক তা অনেক পরেই জেনেছে অর্জুন। কিন্তু শেকড়গুলো হাতে নিয়ে থরথর করে উঠল ওর মন। না, আর একটুও দুঃখ নেই চাকরিটার জন্যে। এমনকি প্রতিশ্রুত পুরস্কার না পেলেও তার কিচ্ছু আসবে যাবে না। এই শেকড়গুলো যদি বুড়িদের মুখের দাগগুলো মিলিয়ে দেয়, তার চেয়ে বড় পুরস্কার আর কি সে পেতে পারে? কোথায় যেন সে পড়েছিল, প্রিয়জনকে খুশি দেখার আনন্দ পৃথিবীর কোনো দামে কেনা যায় না। আপনারা শুনছিলেন লেখক সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে খুন খারাপি গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।